আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। চীনের প্রভাব ঠেকাতে মিয়ানমারের সেনা শাসকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে ভারত। নির্বাচন বাতিল করে সেনাবাহিনী মিয়ানমারের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়ার পর নয়াদিল্লি নিশ্চুপ ছিল। পশ্চিমা দেশগুলো যখন মিয়ানমারের উপর নানা ধরনের অবরোধ আরোপ করছে, তখন মিয়ানমারের সাথে বাণিজ্য ও সামরিক সহযোগিতা বাড়িয়েছে ভারত। কিন্তু এই সম্পর্কে এখন ফাটল ধরেছে বলে মনে করা হচ্ছে। এর কারণ মিয়ানমারের সেনা নেতৃত্ব ভারতের ওপর আস্থা রাখতে পারছে না। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফ। এদের সমর্থন দিচ্ছে পশ্চিমা দেশগুলো। মিয়ানমার মনে করছে ভারতের সমর্থন আছে পিডিএফ এর ওপর। ফলে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীদের সমর্থন দিতে শুরু করেছে মিয়ানমার। ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চল আবার অস্থির হয়ে উঠতে শুরু করেছে। এশিয়া টাইমসের বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছেন হায়দার সাইফ। ভারতের জাতিগত যোদ্ধাদেরকে আশ্রয় দিয়ে নয়াদিল্লিকে চাপে ফেলার কৌশল নিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী তাতামাদাও। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত হয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফ। ভারতের বিচ্ছিন্নতাবাদীরা পিডিএফের সদস্যদের উপর হামলা করছে, আর বিনিময়ে তাদেরকে নিরাপদ আশ্রয় দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। 13 নভেম্বর ভারতের উত্তর পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা ভয়াবহ হামলা চালায়। হামলায় আসাম রাইফেলস আধাসামরিক ইউনিটের কমান্ডিং অফিসার, তার স্ত্রী ও তাদের 6 বছর বয়সী ছেলে এবং আরও 4 জন রাইফেলসম্যান নিহত হয়। তারা যে গাড়ি বহরে করে যাচ্ছিলেন, সেই বহরে হঠাৎ হামলা করে পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ এবং মণিপুর নাগা পিপলস ফ্রন্ট বা এমএনপিএফ এর বিদ্রোহীরা। এই হামলা ভারত মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। এই দুটি বিদ্রোহী গ্রুপেরই মিয়ানমার সীমান্তের কাছে ক্যাম্প রয়েছে। কিছু প্রতিবেদনে জানা গেছে, ভয়াবহ ওই হামলা চালানোর পর তারা সম্ভবত মিয়ানমারের ভেতরে ঢুকে আশ্রয় নেয়। এই হামলার পর ভারতের নিরাপত্তা বাহিনী অতিমাত্রায় সতর্ক হয়ে ওঠে। এরপর নাগাল্যান্ড রাজ্যের মন জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে 14 জন বেসামরিক লোক নিহত হয়। মন জেলায় বিদ্রোহীদের সম্ভাব্য চলাচলের খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্স অভিযান চালায়। তিরু ওতিং সড়কে গ্রামবাসীদের বহনকারী একটি ট্রাকে হামলা চালায় তারা। এতে 6 জন গ্রামবাসী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘিরে ফেলেন ক্ষুব্ধ স্থানীয়রা। তখন নিরাপত্তা বাহিনী গ্রামবাসীর উপর গুলি চালালে আরও 5 গ্রামবাসী নিহত এবং 6 জন আহত হন। এই ঘটনায় এক সেনা সদস্য নিহত হন এবং নিরাপত্তা বাহিনীর 3টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা আসাম রাইফেলস ক্যাম্প ঘিরে ফেললে মন শহরের পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা ক্যাম্পে ঢুকে পড়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। ভারতের সাথে মিয়ানমারের 1600 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তের অধিকাংশ জায়গা দুর্গম পাহাড়ি অঞ্চল, তাই সেটা পুরোপুরি সুরক্ষিত নয়। ফলে বিদ্রোহী যোদ্ধারা খুব সহজেই যে কোনো হামলা চালিয়ে সীমান্তের ওপারে পালিয়ে যেতে পারে। উত্তর পূর্ব ভারতের জাতিগত নাগা, মণিপুরী আর আসামের বিদ্রোহীরা বহু বছর ধরে মিয়ানমারের সাগাইং অঞ্চলে ঘাঁটি গড়ে তুলেছে। সেখান থেকে তারা প্রায়ই ভারতীয় বাহিনীর ওপর হামলা চালায়। হামলার পর আবার তারা সীমান্তের ওপারে চলে যায়। ভারত মিয়ানমারের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্রোহীদের এই আশ্রয় ক্যাম্পগুলো সবসময় উত্তাপ ছড়িয়েছে। তবে মিয়ানমার সাধারণত এই বিদ্রোহীদের ব্যাপারে নীরব ছিল। 2019 সালের জানুয়ারিতে তাদের এই নীতিতে হঠাৎ পরিবর্তন দেখা যায়। সেই সময় তাতমাদাও ভারতীয় বিদ্রোহীদের একটি প্রধান ক্যাম্পে অভিযান চালিয়ে সেটি গুড়িয়ে দেয়। তাতামাদাওয়ের ওই অভিযানে সাগাইংয়ের উত্তরাঞ্চলে টাগা এলাকার মূল সদর দপ্তর থেকে উৎখাত হয় নাগা, মণিপুরী আর আসামের বিদ্রোহীরা। এই অভিযানে ভারত আর মিয়ানমারের সামরিক বাহিনীর সম্পর্ক যথেষ্ট উন্নতি হয়েছিল। ওই সুসম্পর্কের ধারাবাহিকতায় সম্প্রতি 2 দেশের মধ্যে অস্ত্র চুক্তিও হয়েছে। তাতামাদাও এখন আবার আগের জায়গায় ফিরে গেছে বলে মনে হচ্ছে। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় ভারতের বিচ্ছিন্নতাবাদীরা শুধু অবস্থান করছে না, মিয়ানমারের আর্মি বিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফ এর উপর হামলার জন্য তাদেরকে ব্যবহারও করছে।
মণিপুরের সংখ্যাগুরু মেইতি জনগোষ্ঠীর বিদ্রোহীরা সাগাইং অঞ্চলের তামু এলাকায় পিডিএফের উপর হামলার খবর এসেছে। এশিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তামু এলাকার অবস্থান ভারতের মণিপুরের মোরে এলাকার বিপরীতে। এই হামলার প্রতিদান হিসেবে ভারতের বিদ্রোহীদের মিয়ানমার সীমান্তের ভেতরে আশ্রয় নেওয়ার সুযোগ দিয়েছে তাতামাদাও। ধারণা করা হচ্ছে, জাতিগত চীন বা মিজো গোষ্ঠীর মানুষদের দিয়ে জেমি রেভলিউশনারি আর্মি গঠন করা হয়েছে। এই ধরনের প্রক্সি বাহিনীর ব্যবহার তাতামাদাও নিশ্চিতভাবে আরও বাড়াবে, কারণ তাতামাদাওয়ের নিয়মিত বাহিনীর সদস্যদের উপর চাপ অনেক বেড়ে গেছে। সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশের স্বাভাবিক শান্তিপূর্ণ অঞ্চলগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। নিয়মিত সেনা সদস্যদেরকে সেখানে ব্যস্ত থাকতে হচ্ছে। রেভলিউশনারি পিপলস ফ্রন্ট বা আরপিএফ এর সশস্ত্র শাখা পিএলএ সেই 1970-এর দশক থেকেই মেইতিদের মধ্যে সক্রিয়। এই বাহিনীর প্রতিষ্ঠাতাদের প্রশিক্ষণ দিয়েছিল মূলত চীনারা। তিব্বতের রাজধানী লাসার কাছের এক সামরিক ক্যাম্পে তাদের প্রশিক্ষণ দেয়া হয়। মণিপুরের মেইতি অধ্যুষিত ইম্ফাল উপত্যকায় পিএলএ বেশ কতগুলো হামলা চালিয়েছে। পরে তারা বেশ কয়েক ভাগে বিভক্ত হয়ে যায়, আর মূল গ্রুপের বাকি অংশ মিয়ানমার সীমান্তের কাছে আশ্রয় নেয়। আরপিএফ বা পিএলএ ছাড়াও মেইতিদের আরও কিছু বিদ্রোহী গ্রুপ রয়েছে। এর মধ্যে রয়েছে পিপলস রেভলিউশনারি পার্টি অব কাংলেইপাক বা প্রেপাক, ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এবং কাংলেইপাক কমিউনিস্ট পার্টি। সবগুলো মেইতি বিদ্রোহী গ্রুপগুলোর একটি অভিন্ন সমাজবাদী এজেন্ডা রয়েছে, সেটা হলো মণিপুরীকে ভারত থেকে স্বাধীন করা। এমএনপিএফ জাতিগত নাগা গেরিলাদের একটি ছোট গ্রুপ। নাগাদের যে মূল সংগঠন রয়েছে সেটা হলো ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড বা সংক্ষেপে নাগালিম। এমএনপিএল নাগালিমের বাইরে আলাদাভাবে সক্রিয় রয়েছে। এই গ্রুপটিও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় বহুদিন ধরে আশ্রয়ে আছে। সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমার আবারও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের বিদেশি মিত্র এখন হাতে গোনা। রাশিয়া তাদের মিত্রদের মধ্যে অন্যতম, কিন্তু রাশিয়ার আগ্রহ মূলত বাণিজ্যের দিকে, কারণ রাশিয়ান অস্ত্রের অন্যতম প্রধান ক্রেতা মিয়ানমার। মিয়ানমারে চীনের বড় ধরনের ভূকৌশলগত স্বার্থ রয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর সাথে এই স্বার্থ জড়িত। এই বিআরআই এর অগ্রগতি ঠেকানোর জন্যই মূলত ভারত মিয়ানমারের অভ্যুত্থানের প্রকাশ্য সমালোচনা করেনি। তাদের আশঙ্কা হলো, দিল্লির সমালোচনার কারণে মিয়ানমার ভারতের থেকে দূরে সরে যাবে এবং বেইজিং সেটাকে কাজে লাগিয়ে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবে। 24শে জুলাই অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ইন নর্থ ইস্ট এশিয়া শীর্ষক এক সামরিক ওয়েবিনারে অংশ নিয়েছিলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। সেখানে তিনি প্রকাশ্যেই ভারতের এই আশঙ্কার কথা বলেছিলেন। রাওয়াত বলেছিলেন, মিয়ানমারের পরিস্থিতির উপর ভারতকে গভীরভাবে নজর রাখতে হবে, কারণ 1 ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ায় চীন সেখানে আরও সুবিধা করে নিচ্ছে। তার ভাষায়, মিয়ানমারের উপর নিষেধাজ্ঞার কারণে চীনের বিআরআই নিশ্চিতভাবে আরও এগিয়ে যাবে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ঠিক পরপরই ভারতের সেনাবাহিনী প্রধান মনোজ মুকুন্দ নারাভানে পরোক্ষভাবে তাদের প্রশংসা করেছিলেন। তিনি বলেন, তাতামাদাওয়ের সাথে ভারত যেসব ধারাবাহিক অভিযানে অংশ নিয়েছে সেগুলো দুদেশের সেনাদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়িয়ে দিয়েছে। মিয়ানমারের রাজধানী নেপিদোতে 27শে মার্চ সামরিক জান্তা যখন সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করে, তখন ভারত সেখানে সামরিক অ্যাটাশকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিল। অনুষ্ঠানে অংশ নেয়া অন্য প্রতিনিধিরা এসেছিল চীন, রাশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, লাওস এবং থাইল্যান্ড থেকে। ভারত আর মিয়ানমারের ভবিষ্যৎ সম্পর্কের উপর মণিপুর হামলার কী প্রভাব পড়ে সেটাই এখন দেখার বিষয়। ভারত হয়তো 2019 সালের আগের মতো পারস্পরিক সন্দেহের সম্পর্কে ফিরে যেতে চাইবে না। তবে বিশ্লেষকেরা বলছেন, উত্তরাঞ্চলীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে তাতমাদাওয়ের যে সম্পর্ক হয়েছে তা ভারতের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দেখা দেবে। উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীরা যদি মিয়ানমারের জোরালো সমর্থন পায়, তাহলে উত্তর পূর্ব ভারত অস্থির হয়ে উঠবে। ইতোমধ্যে তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে।
উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীরা শুধু মিয়ানমার সীমান্তে অবস্থান করছে এমন নয়, চীনের মধ্যে এইসব বিদ্রোহী গ্রুপগুলোর উপস্থিতি রয়েছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো তা ভালো করেই জানে। চীনের নিরাপত্তা সংস্থাগুলোর কাছ থেকে বিদ্রোহীরা হয়তো সরাসরি কোনো সহায়তা পাচ্ছে না, তবে চীনের পশ্চিম ইউনানের রুইলি সহ অন্যান্য সীমান্ত এলাকায় পিএলএ, প্রেপাক এবং ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফার মতো গ্রুপগুলোর প্রতিনিধি রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, বেইজিং নিশ্চিতভাবে উত্তর পূর্ব ভারতের ঘটনা প্রবাহের উপর কড়া নজর রাখছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে এমনিতেই সবসময় উত্তেজনা থাকে, সেটা যদি আরও বেড়ে যায় তা নিশ্চিতভাবে চীনের কৌশলগত স্বার্থের জন্য অনুকূলে যাবে। এখন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তাতামাদাও ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে জড়িয়ে গেছে। পিডিএফের বিরুদ্ধে হামলার পুরস্কার হিসেবে তারা ভারতের বিদ্রোহী গ্রুপগুলোকে অবাধে চলাফেরার সুযোগ দিচ্ছে। এই দিকটি বিবেচনা করলে মনে হয় ভারত মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলো হয়তো আগেরকার পরিস্থিতি ফিরে পাচ্ছে। এবারই প্রথমবারের মতো তাতামাদাও ভারতের বিদ্রোহী গ্রুপগুলোর সাথে খোলামেলা সহযোগিতার সম্পর্ক গড়েছে। তাদের এই পদক্ষেপের কারণে ভারতের অগ্নিগর্ভ উত্তর পূর্বাঞ্চলে সম্পূর্ণ নতুন নিরাপত্তা পরিস্থিতি তৈরি হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।